আর কদিন পরেই ওদের বিয়ে, 7 পাকে বাঁধা পড়বে। 4 বছরে প্রেম ওদের। একসাথে থাকার গাঁটছড়া বেঁধে শুরু করবে নতুন জীবন। দুই মন যখন মিলে যায় তখন কে আটকায় বলুন তো? ছেলেটির বাড়িতে একটু আপত্তি করেছিল। ছেলেটি মাকে বলেছিল, ওর মতো মেয়ে কখনো খারাপ হতে পারে না। তুমি তো ওকে চেনো, কথাবার্তা বলে দেখো, ও খুব ভালো মেয়ে। ছেলের কথা মা আর ফেলতে পারে না। তুই ওর সাথে ভালো থাকলে আমাদের আর কি অসুবিধে। শেষমেশ বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। দুই বাড়িতে রাজি। মিয়া বিবি রাজি থাকলে কাজী আর কি করতে পারে। মাস 6 পর বিয়ে হয়ে গেল। কার বিয়ে হলো জানেন? বিয়ে হলো মেয়েটির, তাও অন্য একটি ছেলের সাথে। যে ছেলেটির সাথে বিয়ের কথা হয়েছিল তার সাথে আর বিয়ে হলো না। অবাক হলেন তাই তো? আমিও অবাক হয়ে গিয়েছিলাম। জীবন আপনাকে মাঝে মাঝেই এমনই সারপ্রাইজ দেবে। আপনি হাসবেন না কাঁদবেন কিছুই বুঝে উঠতে পারবেন না। এই গল্পটা আজ আমি শুনছিলাম ছেলেটির কাছ থেকে। এই ছেলেটি আমার পাঠক। বেশ কয়েকবার ও কথা বলতে চেয়েও আমার আর কথা বলা হয়ে ওঠেনি ওর সাথে। আজ মেসেজ করে বলল, দাদা তুমি কি আজ ফ্রি আছো? তাহলে আজ একটু কথা বলবো। আমি তখন স্কুলে ফ্রি ছিলাম বলেই কল করতে বললাম। ও কল করেই ওর জীবনের গল্পটা বলছিল। ওকে জিজ্ঞেস করলাম, বিয়েটা হলো না কেন? বিয়ের কদিন আগে আমার ধরা পড়ল প্যানক্রিয়াটাইটিস, কঠিন রোগ, অসহ্য যন্ত্রণা। ওজন কমে গেল 15 কেজি। চেহারা নষ্ট হলো, চুল পড়ে গেল। তারপর জীবনটাই বদলে গেল। ঠিক এই অবস্থাতেই ও নিজে থেকেই বলে দিল বিয়ে করতে পারবো না। ছেড়ে চলে গেল অন্য একটি রিলেশনে। 6 মাসের মধ্যে তাকে বিয়েও করে নিল। আমার একটুও আক্ষেপ নেই। ধরে রাখার আমি কেউ না। বিয়ে আমি করতাম না। এই অসুস্থ জীবন নিয়ে আমিই ওকে বলতাম অন্য কাউকে বিয়ে করতে। সব কিছু বলার একটা টাইম থাকে। ও আমাকে এমন টাইমে বলল, আমি তখন বাঁচার জন্য লড়ছি। ওর দোষ নেই। মানুষ ভালোবাসে ঠিকই। ও আমাকে যে ভালোবাসেনি এমন অভিযোগও করব না। তবে এটা বুঝেছি, মানুষ বেশি ভালোবাসে নিজেকে। ও হয়তো ওর মতোই ভালো আছে। আমি চাইবো ও ভালোই থাকুক। বুঝলাম নিজের জীবন নিজের লড়াই। অনেক বন্ধুও ছিল, তারাও অনেক দূরে চলে গেল। কথাগুলো শুনে কেন জানি না বুকের ভেতরটা হু হু করছিল। জিজ্ঞেস করলাম, এখন কেমন আছো? 2 বছর হয়ে গেল। আগের থেকে ভালো আছি, মোটামুটি সুস্থ। তবে বাড়ির বাইরে আছি কাজের সূত্রে। আমার খাওয়া দাওয়া সব আলাদা, সব সেদ্ধ খেতে হয়। কত বিধিনিষেধ, অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে কত কি খেতে পছন্দ করতাম। প্রথম প্রথম খেতে পারতাম না, এখন অভ্যেস হয়ে গেছে। বাইরে আছি, কাজ করছি, টাকাও তো দরকার। টাকা থাকলেই এই জীবনটা বাঁচবে। জানো দাদা, কারোর সাথে কথা হয় না আর। যেদিন ভালো না লাগে গাছের ফুল দেখি, রাস্তার কুকুরগুলোকে আদর করি, ওরা আমার গায়ে উঠে পড়ে। আমি ওদের থেকে নিঃস্বার্থ ভালোবাসা পাই। বাড়ি থেকে মা শুধু কল করে প্রতিদিন। মায়ের সাথেই রোজ কথা হয়। আজ 7-8 মাস পর তোমার সাথে এতটা মন খুলে কথা বলতে পারছি। খুব আপন মনে হচ্ছে তোমাকে। বললাম, কথা বলার জন্য আমি আছি। যখন মনে হবে তখন কল করো। একাকিত্ব বড় ভয়ঙ্কর। একজন ভালো বন্ধু হিসেবে, দাদা হিসেবে আমাকে ভাবতে পারো। মনে রেখো, জীবন একটা যুদ্ধ। আমরা সকলেই যোদ্ধা। এখনো অনেক কিছু করার বাকি। লড়তেই হবে, এগোতেই হবে, নিজেকে যে ভালো রাখতে হবে। আমার কথায় খুব খুশি হলো ও। ওই শুকনো মাটির উপর দীর্ঘদিন পর বৃষ্টি পড়লে যেমন একটা সোঁদা গন্ধ ছাড়ে, ঠিক তেমনি। বুঝতে পারছিলাম ওর অনুভূতিটা। আমার সামান্য কথায় ও যদি মনের জোর পায়, আমি কথা বলতে রাজি। ফোনটা রাখার পর মনটা যেন কেমন করছিল। জানি না জীবন এমন কেন।
এদিকে সামান্য কিছু হারিয়ে আমরা কতই না হাহুতাশ করি। মুখ দেখে বোঝা যায় না কার বুকে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। কে জানে কার হৃদয়ে ক্ষতের গভীরতা কতটা। মাঝে মাঝে ভগবানকে বলি, কেন জন্মের দিন সারা জীবনের দিনলিপিটা হাতে তুলে দাও না? কেন জানতে পারি না সেই অসহায় পরিস্থিতির কথা? কেন কেন? কলমে সরজিৎ ঘোষ, পাঠে অর্পিতা চৌধুরী।